মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। থরথর করে কাঁপছে শরীরটা, আর প্রতি কম্পনের সাথে মুখ থেকে ছলকে বেরিয়ে আসা রক্তে ভিজে যাচ্ছে পরনের শ্বেত অধিবাস। হাত থেকে উল্টে পড়া জলের পাত্রটার দিকে একবার করুণ চোখে চাইলেন আচার্য সোমদত্ত। এখন আর কোনো সন্দেহ নেই যে এই জলের সাথেই মিশিয়ে ভয়ানক কালকুট বিষ প্রয়োগ করা হয়েছে তাকে। আচার্য, খুব কষ্ট হচ্ছে, আর একটু জল এনে দেব? সামনে দাঁড়িয়ে থাকা লোকটা এতক্ষণে মুখ খুলল। তার গলার আওয়াজে ব্যঙ্গ স্পষ্ট। সোমদত্ত তীব্র ঘৃণামাখা দৃষ্টিতে তাকালেন লোকটির দিকে। এই তার অন্যতম প্রিয় ছাত্র, এই তার দেওয়া শিক্ষার ফল। আমার কর্মের ফল আমি পাচ্ছি, কিন্তু মনে রেখো, তোমারও সময় আসবে যে শক্তির অহংকারে বদ্ধ হয়ে আজ এই পথ তুমি বেছে নিলে, সেই অহংকারই তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। অতি কষ্টে কথাগুলো উচ্চারণ করলেন সোমদত্ত। সামনে দাঁড়িয়ে থাকা লোকটির কপালে চিন্তার একটা ভাঁজও পড়ল না। আপনি ভুলে যাচ্ছেন আচার্য, আমি ত্রিকালদর্শী। আমার থেকে কেউ লুকোতে পারে না, স্বয়ং মৃত্যুও না। প্রবল কষ্টের মধ্যেও সোমদত্তর মুখে একটা হালকা হাসি ফুটে উঠল। তিনি তার ছাত্রকে সব শেখালেও একটি জিনিস শেখাননি, নিজের মৃত্যুকে আগে থেকে দেখার ক্ষমতা। সোমদত্ত জানেন ও মরবে, কার হাতে মরবে তাও সোমদত্ত জানেন। একটি 15 বছর বয়সী কিশোরের আবছা চেহারা ফুটে উঠল সোমদত্তের চোখের সামনে। তোমার সমন তোমার চোখের সামনে এসে দাঁড়াবে ত্রিকাল, তবুও তুমি তাকে চিনতে পারবে না। এই আমার অভিশাপ। শেষ কথাগুলো উচ্চারণ করে চিরনিদ্রায় ঢলে পড়লেন আচার্য সোমদত্ত। ত্রিকালের কপালে এবার একটা মৃদু চিন্তার ভাঁজ পড়ল। আচার্য কি কিছু লুকিয়েছেন তার কাছ থেকে? কিন্তু চিন্তাটাকে বেশিক্ষণ মনে স্থান দিল না সে। যে সম্পদের জন্য এত বড় অপরাধ করতেও তার হাত কাঁপেনি, সেই সম্পদ এখন তার হাতের মুঠোয়। দ্রুত পায়ে সামনে এগিয়ে গিয়ে ছোট কাঠের বাক্সটি হাতে তুলে নিল ত্রিকাল, আর তারপর কাঁপা কাঁপা হাতে সেই বাক্সের ডালা তুলে ধরল ওপরে। বাক্স খালি। একটা নিষ্ফল আক্রোশে ত্রিকাল ঘুরে তাকালো সোমদত্ত শরীরটার দিকে। আচার্য তাকে ঠকিয়েছেন। যমন্তকের আংটি তার নিচের স্থানে নেই। ফ্রাইডে ফান্ডার বিশেষ নিবেদন, সন্দীপ রায়ের লেখা গল্প যমন্তক। গল্পের প্রধান চরিত্রে সোমদত্ত, ত্রিকাল, ঝুমরি, মংরু এবং ভৈরব। গল্প পাঠে সুজয়। অন্যান্য চরিত্রে জয়দীপ দত্ত, গল্প ক্যাফে থেকে অর্ণব মুখার্জি, নবনীতা, শুভঙ্কর, ইরাবতী, ফেরারি মন থেকে বুবাই সাহা, মৌমিতা, প্রিয়ঙ্কর এবং গল্পস্বল্প থেকে সৌরভ রায়। শুনছেন সন্দীপ রায়ের লেখা গল্প যমন্তক। 35 বছর আগে, সন 1985, বরন্তি, পুরুলিয়া। মংরু এক দৃষ্টে দেখছে ঝুমরিকে। তার বউটা যখন ঘুমায় মনে হয় যেন একটা বাচ্চা মেয়ে ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে কেমন নিচের ঠোঁটটা উল্টে থাকে, যেন এক্ষুনি ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠবে। ঝুমরির ভরা পেটটাতে একবার হাত বুলালো মংরু। ঘুমের মধ্যেই ঝুমরির গলা থেকে
একটা আদুরে শব্দ বেরিয়ে এলো। ঝুমরির মতে ওর পেটের বাচ্চাটা নাকি মংরুর ছোঁয়া পেলেই লাফালাফি শুরু করে দেয়। মংরু অনেকবার চেষ্টা করেছে বোঝার, কিন্তু বুঝতে পারেনি। তবু সুযোগ পেলে মংরু একবার সে অদেখা ক্ষুদ্র প্রাণীটাকে কল্পনা করার চেষ্টা করে, ছুঁয়ে দেখার চেষ্টা করে। সর্দার, একবার বাইরে আসবে? দরজার কাছ থেকে ভেসে আসা কথাগুলো শুনে পিছন ফিরে তাকালো মংরু। বুধিয়া এসে দাঁড়িয়েছে দরজায়। মংরু উঠে দরজার কাছে পৌঁছে একবার সস্নেহ দৃষ্টিতে ফিরে তাকালো ঝুমরির দিকে। ঘুমুক ওর বউটা। দরজা থেকে বাইরে বেরোতেই একটা শরীর লুটিয়ে পড়ল মংরুর পায়ে। সর্দার, সর্দার, তুই আমার মেয়েটারে বাঁচা। ওই ওই দানো আমার মেয়েটারে নিয়ে গেল রে। হাউ হাউ করে কেঁদে উঠল বউটা। মংরু ঘটনাটা কিছু না জানলেও ওর বুঝতে অসুবিধা হলো না কি হয়েছে। বুধিয়া পাশ থেকে চাপা স্বরে বলে উঠল, এই নিয়ে 3 জন হলো সর্দার। একটা ছোট ইঞ্চি 6 কাঠের পুতুল হাত থেকে খসে পড়ল বউটার। মংরুর চোয়াল শক্ত হয়ে উঠল। তার চোখের সামনে একের পর এক মেয়ে গ্রাম থেকে নিখোঁজ হয়ে যাচ্ছে, আর সে সর্দার হয়েও কিছু করে উঠতে পারছে না। গত 3 সপ্তাহে 3টি মেয়ে গ্রাম থেকে উধাও হয়ে গেছে, আর প্রতিবার পাওয়া গেছে একটি করে কাঠের পুতুল। যে লোকগুলো সাক্ষাৎ জমকেও ভয় পায় না, তারাও ভয়ে কুঁকড়ে গেছে এই ঘটনায়। সকলের মনে ভয়, এই বুঝি তাদের বাড়ির মেয়েটার পালা পড়ল। যে বিপদ সামনে এসে দাঁড়ায় তার বিরুদ্ধে লড়া যায়, কিন্তু যে বিপদ পিছনে ওত পেতে বসে থাকে আর সহসা তার কাল রূপ নিয়ে পিছন থেকে ছুরি মারে, তার বিরুদ্ধে লড়বে কে? বাবা ঠাকুর, বুধিয়া কথাগুলো বিড়বিড় করে বললেও মংরুর কানে ঠিকই পৌঁছালো। মাসখানেক হলো একটি অজ্ঞাত কুলশীল ব্যক্তি এসে উত্তরের জঙ্গলে ডেরা বেঁধেছেন। বুধিয়া তার কথাই বলছে। মংরু লোকটিকে একবারই মাত্র দেখেছে, যখন সে জঙ্গলে আস্তানা বাঁধার আগে গ্রামে এসেছিল সর্দারের অনুমতি নিতে। মংরুর এখনো মনে আছে লোকটার চোখ দুটো, অতল স্পর্শী সে চোখ, যেন মনের ভিতরটা অবধি দেখে ফেলে। লোকটা এখনো অবধি কোনো সমস্যার সৃষ্টি করেনি, নিজের মতো থাকে, গ্রামের লোকেদের টুকটাক জ্বরজারি অসুখে ওষুধ বিশুদ্ধ দিয়ে সাহায্য করে, ব্যাস এইটুকু। আজ বুধিয়ার মুখে লোকটার নাম শুনে মংরু বুঝতে পারল গ্রামের লোকেদের তাদের সর্দারের ওপর ভরসা কমে আসছে। প্রবল বানের মুখে খড়কুটোর মতো তারা হাতের সামনে যা পাচ্ছে তাই আঁকড়ে ধরার চেষ্টা করছে। মংরু ঘরে ঢুকে দেখল ঝুমরি এর মধ্যেই উঠে বসেছে বিছানায়। মংরুকে ঘরে ঢুকতে দেখে সে প্রশ্নসূচক দৃষ্টি মেলে তাকালো ওর দিকে। মংরু হাতের ইশারায় যতটা সম্ভব ঘটনাটা বোঝানোর চেষ্টা করল ওকে। ঝুমরির চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে উঠল। মংরু হাসি মুখে একটা হাত বুকের কাছে এনে মুঠো করে ধরল। ও ঝুমরিকে ছেড়ে কখনো যাবে না। ঝুমরির নির্বাক মুখে একটা লজ্জার হাসি ফুটে উঠল। 2 ঘন্টা আগে কালী জলের কলসিটা দুহাতে চেপে ধরে দ্রুত পায়ে বিলের দিকে হাঁটছিল। মা কেন বকল ওকে কাল রাতে? এখনো হারিয়ে যাবে বাকি 2 জনের মতো। মা তখন মজা বুঝবে। অর্ধেক রাস্তা আসার পর কালীর মনে হলো কাজটাও ঠিক করেনি। কিশোরী মনের জেদ তখন ধীরে ধীরে ভয়ের রূপ নিচ্ছে। খানিকক্ষণ আগেও ও মায়ের গলার আওয়াজ পাচ্ছিল, এখন সব চুপচাপ। ফিরে যাবে কিনা ভাবতেই কালী দেখল ও বিলের কিনারায় এসে দাঁড়িয়েছে। কোমর থেকে কলসি নামিয়ে জল ভরে আবার বাড়ির পথে পা বাড়াতে গিয়েই কালী থমকে দাঁড়ালো। এত তাড়াতাড়ি তো বিল আসার কথা নয়, সে যে তার বাড়ি থেকে অনেকটা দূর। কালী ভয়ে ভয়ে তার কলসির দিকে তাকালো।
সে কলসিতে জল নয়, ছাই ভরা। কালী এবার চমকে উঠে মুখ তুলে তাকালো। এসে কোথায় দাঁড়িয়ে আছে? এ তো শ্মশান। কলসিটা কালীর হাত থেকে নিচে পড়ে গেল। মা, মারে, কোথায় তুই মা? একটা আর্ত চিৎকার করে দিক বিদিক জ্ঞান হারিয়ে ছুট লাগালো কালী। কিছুক্ষণ ছোটার পরে হঠাৎ কালীর মনে হলো ওর ডান দিক থেকে একটা আওয়াজ ভেসে আসছে। কান খাড়া করে দাঁড়াতেই কালী শুনতে পেল ওর মায়ের গলা। কালী, কালী যাস না কালী, ফিরে আয়, ফিরে আয়। ওই তো মা। কালী নতুন উদ্যমে ছুট লাগালো সে আওয়াজকে উদ্দেশ্য করে। কিন্তু কিছু দূর যেতে না যেতেই কালী বুঝতে পারল সেই আওয়াজের দিক বদলে গেছে। এবার সে আওয়াজ আসছে তার পিছন থেকে। কালী, কালী যাস না কালী, ফিরে আয়, ফিরে আয়। কালী হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল, আর সাথে সাথেই সে আওয়াজ দিক পরিবর্তন করে ভেসে এলো তার বাম দিক থেকে। বাচ্চা মেয়েটা বুঝতে পারল না যে এতক্ষণ ওর চোখকে নিয়ে খেলছিল সে, এবার ওর কানের সাথে খেলা শুরু করেছে। এ খেলা বড় নির্মম, আর তার চাইতেও নিষ্ঠুর সে যে এই খেলাটা খেলছে। কালী কাঁদতে কাঁদতে মাটির ওপর বসে পড়ল। তার মায়ের সেই ডাক তখন চারপাশ থেকে ঘিরে তার দিকে এগিয়ে আসছে। কালী জানতেও পারল না সে নিজের ঘরের থেকে মাত্র কয়েক হাত দূরত্বে রয়েছে, সেই ঘর যেখানে তার মা হাজার খুঁজলেও আর নিজের মেয়েকে খুঁজে পাবে না। একটা খসখস শব্দ শুনে কালী কান্না থামিয়ে সামনের দিকে তাকালো। তার মা সামনে এসে দাঁড়িয়েছে, ডাকছে তাকে। কিরে, আয়, ঘরে যাবি না? যাব মা। সম্মোহিতের মতো কালী উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল তার মায়ের দিকে। আর যেখানে ও বসেছিল সেখানে পড়ে রইল একটা ইঞ্চি 6 কাঠের পুতুল। গ্রাম শুদ্ধ লোক ভেঙে পড়েছে উত্তরের জঙ্গলে। সকলের মনে একটা ক্ষীণ আশা যে হয়তো কিছু একটা সমাধান বের হবে। বিশেষ করে যাদের ঘরে ছোট মেয়ে আছে তাদের আকুলতা সব থেকে বেশি। মংরু দূরে চুপচাপ দাঁড়িয়েছিল, একমাত্র তার মনে একটা কাঁটা খচখচ করছে। বাবা ঠাকুর, কিছু একটা করেন বাবা ঠাকুর, এভাবে তো গা উজাড় হয়ে যাবে। সম্মিলিত কণ্ঠে গুঞ্জন উঠল ভিড়ের মধ্যে। লোকটি করুণ দৃষ্টি মেলে সবার দিকে চেয়ে বললেন, আমি কি করতে পারি? আমার ক্ষমতার কতটুকু? তা বললে হবে না বাবা ঠাকুর, আপনিও যদি ফিরে দেন তো আমরা কোথায় যাব? লোকটি একবার মংরুর দিকে চাইল, তারপর শান্ত গলায় বলল, তোমাদের গায়ে অপদেবতার ভর হয়েছে, আমি তাকে হারাতে পারবো না, তোমাদেরকেই লড়তে হবে। আমি শুধু পথ বলে দিতে পারি। কিছুক্ষণ চুপ থেকে লোকটি আবার বলে উঠল, ওই যে পাহাড় দেখছো, ওর চূড়ায় অপদেবতা বাসা বেঁধেছেন। তাকে কেবল দিনের প্রথম আলোতেই মারা সম্ভব। ব্যাস এইটুকুই বলতে পারি। গ্রাম শুদ্ধ লোক অপদেবতার কথা শুনে প্রথমে বেশ ভয় পেয়ে গেছিল, কিন্তু এই বিপদ থেকে মুক্তি সম্ভব এই কথা জানতে পেরে সবাই আনন্দে হৈ হৈ করতে করতে গায়ে ফিরে গেল। সবাই চলে যাওয়ার পর লোকটি নিজের একমাত্র সম্বল ঝুলিটা কাঁধে তুলে নিয়ে আরো গভীর জঙ্গলের দিকে পা বাড়ালো। এখনো অনেক কাজ বাকি। লোকটির মুখের করুণ ভাব তখন মিলিয়ে গেছে, তার জায়গায় খেলা করছে এক শয়তানি কুটিল হাসি। নিজের ডান হাতের আংটির দিকে একবার তাকালো লোকটি, যমন্তককে
তার উপযুক্ত বলি প্রদানের সময় এসে গেছে। লোকটির বাম হাতে কিলবিল করে উঠল একটা 6 ইঞ্চির কাঠের পুতুল। সোমদত্ত তার পরের শিকারের জন্য উপহার নির্বাচন করে ফেলেছে। সে শিকারের নাম ঝুমরি। আগুনের মতো গরম আংটি ধীরে ধীরে চামড়া মাংস ভেদ করে হাতের আঙুলে চেপে বসছে। অনামিকার জায়গায় বেরিয়ে আসছে ভিতরের হাড়, অসহ্য যন্ত্রণা। সোমদত্ত জানেন যমন্তকের আংটি প্রতি পদে তার ধারকের পরীক্ষা নেয়। এক মুহূর্তের দুর্বলতারও ক্ষমা নেই এর কাছে। দাঁতে দাঁত চেপে সোমদত্ত সামনে বসে থাকা মেয়েটির দিকে তাকালেন। আগের দুবার তিনি ব্যর্থ হয়েছেন, কিন্তু এবার আর ব্যর্থ হওয়ার উপায় নেই। একটা মাত্র রাত আছে তার হাতে। কাল ভোরের আলো ফোটার সাথে সাথে সমস্ত গ্রাম জেনে যাবে তার আসল স্বরূপ। তার আগেই অসম্পূর্ণ কাজ শেষ করতে হবে তাকে। কালী। সোমদত্তর মুখ থেকে বেরিয়ে আসা ডাক কুহকের মতো প্রবেশ করল মেয়েটির কানে। আসছি মা। মোহগ্রস্ত কালী টলমল পায়ে উঠে সামনে এসে দাঁড়ালো। সোমদত্ত তার আংটি পরা আঙুলটা তুলে কালীর মাথার ঠিক মাঝখানে ব্রহ্মরন্ধ্রতে স্পর্শ করল। একটা কাটা কলা গাছের মতো মাটিতে লুটিয়ে পড়ল মেয়েটা। সোমদত্তর কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল। এর পরের কাজটাই সবচেয়ে কঠিন। কালীর মাথাতে হাত ঠেকিয়ে রেখেই অস্ফুট স্বরে মন্ত্রোচ্চারণ শুরু করলেন সোমদত্ত। কয়েক মুহূর্ত পরে কালী চোখ মিলে তাকালো, আর তারপর উঠে দাঁড়ালো নিজের পায়ে। একটা অদ্ভুত অনুভূতি। কালীর শরীরটা যেন বাতাসের মতো হালকা হয়ে গেছে। নিজের শরীরের ভাগগুলো যেন নিজের জায়গায় আটকে থাকতে চাইছে না। সব একে অপরের থেকে আলাদা হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে মিলিয়ে যেতে চাইছে চারপাশে। কালী অতি কষ্টে নিজেকে সামলে তাকালো সামনের দিকে, আর তার সাথে সাথে অবাক হয়ে দেখল অবিকল তারই মতো দেখতে আর একটা মেয়ে শুয়ে আছে মাটিতে, যেন আর একটা কালী। আর গ্রামের সেই নতুন লোকটা ওই মেয়েটার পাশে বসে এক দৃষ্টে চেয়ে আছেন। কি হচ্ছে সেটা বুঝতে না পারলেও কালীর সহজাত প্রবৃত্তি তাকে এইটুকু বুঝিয়ে দিল যে এখানে যা হচ্ছে সেটা ঠিক নয়, এখান থেকে পালাতে হবে। কিন্তু পালাতে গিয়ে কালী বুঝতে পারল সে নড়তে পারছে না। না ভুল, সে নিজের ইচ্ছায় নড়তে পারছে না। যেন কোনো একটা প্রবল শক্তি তাকে ঠেলে নিয়ে যাচ্ছে কোথাও একটা। সেই শক্তির ইচ্ছার বিরুদ্ধে তার যাওয়ার ক্ষমতা নেই। দুর্দম গতিবেগে পিছোতে পিছোতে কালী দেখল সে তার নিজের বাড়ির সামনে এসে পড়েছে। ওই তো তার মা ঘরের টাওয়ায় বসে আছে মাথায় হাত দিয়ে। মা, মা রে, আমি এসে গেছি মা। চিৎকার করে ডেকে উঠল কালী, কিন্তু তার গলার আওয়াজ তার মায়ের কান অব্দি পৌঁছালো না। একটা প্রবল আকর্ষণের সাথে মেয়েটা বুঝতে পারল তার সাথে কি হতে চলেছে। একটা কাঠের পুতুল 6 ইঞ্চি লম্বা পড়েছিল তার মায়ের পাশে। কেউ যেন কালীর শরীরটাকে তুমড়ে মুচড়ে ঢুকিয়ে দিল সেই পুতুলটার মধ্যে। সামান্য নড়ে স্থির হয়ে গেল পুতুলটা। কালীর মা একবার তাকিয়ে দেখল পুতুলটার দিকে, আর তারপর চোখের জল মুছতে মুছতে সেটাকে তুলে নিয়ে ঢুকে পড়ল ঘরে। ঘরের তাকে তুলে রাখা পুতুলটার ভিতর থেকে ভেসে আসা করুণ আর্তনাদ শুনতে পেল না কেউ। সোমদত্ত কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন তার আসন থেকে। আত্মাকে এক শরীর থেকে বের করে অন্য স্থানে প্রতিস্থাপন করার ক্ষমতা তিনি অবশেষে অর্জন করেছেন। নিজের আঙুলের দিকে তাকিয়ে সোমদত্ত দেখলেন
যমন্তকের আংটি শেষ বিকেলের পরন্ত রোদে ঝিকমিক করছে। সে আংটি তার ধারককে তার অভিপ্রেত ক্ষমতা প্রদান করেছে। সন 2020, আচার্য সোমদত্তর আশ্রম। আচার্য সোমদত্তর আশ্রমে যেন আজ নরকের দরজা উন্মুক্ত হয়ে পড়েছে। ত্রিকাল উন্মাদ হয়ে উঠেছে। যে কোনো মূল্যে যমন্তকের আংটি ওর চাই। এইরকম একটি ঐশ্বরিক বস্তুকে তন্ত্রের দ্বারা খুঁজে বের করার ক্ষমতা ত্রিকালের নেই। তাই বলে সাফল্যের এত কাছে এসে সে পরাজয় স্বীকার করবে না। চরম ক্রোধে আত্মহারা ত্রিকাল পা বাড়ালো মূল আশ্রমের ভিতরে। যেন একটা ঝড় উঠল আশ্রমের মধ্যে। কেউ কিছু বুঝে ওঠার আগেই তার রক্ষিত দেহটা দরজা ভেঙে ছিটকে পড়ল ভেতরে। কেউ যেন তার শরীরটাকে পিষে একটা মাংস পিণ্ডে পরিণত করেছে। আশ্রমের একটি আবাসিক কি হচ্ছে বোঝার জন্য দুপা এগোতেই দেখতে পেল দরজা জুড়ে দাঁড়িয়ে আছে একটি পুরুষ। তার চোখে অনল বর্ষী দৃষ্টি। লোকটি দুপা পিছনোর চেষ্টা করার আগে তার মনে হলো কেউ যেন তার মেরুদণ্ডটাকে দুহাতে চেপে ধরেছে। একটা শব্দ হলো, হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার শব্দ। বাকি আবাসিকরা চরম আতঙ্কে দেখল লোকটার শরীর কোমর থেকে দুহাতে ছিঁড়ে লুটিয়ে পড়ল মাটিতে। সবাই প্রাণ ভয়ে পালানোর চেষ্টা করলো সেই জায়গা ছেড়ে। কিন্তু ত্রিকাল যেন সর্বব্যাপী। যে যেখানে লুকোনোর চেষ্টা করলো ত্রিকাল সেখানেই পৌঁছে নির্মমভাবে হত্যা করতে শুরু করলো সবাইকে। একটি লোক আশ্রমের বাগানে একটা গাছের পিছনে দাঁড়িয়ে প্রাণ ভয়ে কাঁপছিল। বেশ কিছুক্ষণ কোনো শব্দ না হয় সাহস করে গাছের পাশ থেকে মুখ বের করতেই ভয়ে তার সারা শরীর অবশ হয়ে পড়ল। তার থেকে ঠিক 1 হাত দূরে ত্রিকাল দাঁড়িয়ে। লোকটির মনে হলো কেউ যেন তার গলায় হাত দিয়ে তার শ্বাসনালীটাকে টেনে বের করে আনছে। মৃত্যু যখন শিওরে এসে দাঁড়িয়েছে ঠিক তখনই হঠাৎ ঘটনাটা ঘটল। মুহূর্তের মধ্যে লোকটির গলার চাপ আলগা হয়ে গেল। লোকটি চোখ খুলে দেখল ত্রিকাল এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। একটা কুটিল হাসি ফুটে উঠল ত্রিকালের মুখে। এর মৃত্যু ত্রিকালের হাতে লেখা নেই, বরং একে যে মারবে তাকে ত্রিকালের প্রয়োজন, খুব প্রয়োজন। নাম কি তোর? গর্জন করে উঠল ত্রিকাল। কাপা কাপা গলায় কোনো রকমের লোকটি উত্তর দিল, রুদ্র। সন 1985, উত্তরের জঙ্গল, বরন্তী, পুরুলিয়া। একটি 10-12 বছরের কিশোর বসে আছে সোমদত্তর সামনে। গত 1 মাস সবার চোখের আড়ালে লুকিয়ে এই কিশোরটি 3 মেয়েকে তুলে এনেছে তার প্রভুর জন্য। এই 10 বছর বয়সেই এর মানসিক শক্তি অসামান্য গতিতে বৃদ্ধি পেয়েছে। সম্মোহন বিদ্যা এখনই এর হাতের মুঠোয়। সোমদত্ত মনে মনে খুশি হন যে তিনি নিজের বিদ্যার অংশ অপরের মধ্যে স্থাপন করতে পেরেছেন। যে কাজ তিনি করতে যাচ্ছেন তার জন্য এটি প্রথম ধাপ। তুমি জানো তোমাকে কি করতে হবে? প্রশ্নসূচক দৃষ্টিতে সোমদত্ত তাকালেন ছেলেটির দিকে। জানি আচার্য। ওরা 6 জন থাকবে, প্রত্যেকে সশস্ত্র, পাহাড়ের ওপরে। একজনও বেঁচে যেন ফিরতে না পারে, বিশেষ করে ওদের সর্দার মংরু। মনে থাকবে? মনে থাকবে আচার্য। বেশ বেশ, তুমি আবার প্রস্থান করো। ছেলেটি তাও দাঁড়িয়ে আছে দেখে সোমদত্ত আবার প্রশ্ন করলেন, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ছেলেটি সোজাসুজি প্রশ্ন করল,
যমন্ত কে আচার্য? সোমদত্ত এক মুহূর্ত চুপ করে থেকে উত্তর দিলেন, সে কথা জানার সময় তোমার এখনো আসেনি। ছেলেটি আর কোনো কথা না বলে চুপচাপ পা বাড়ালো তার গন্তব্যের দিকে। সোমদত্ত চেয়ে রইলেন সেদিকে। ছেলেটির নামকরণ এখনো করা হয়ে ওঠেনি, তবে একটি নাম তিনি ঠিক করে রেখেছেন, ত্রিকাল। ত্রিকাল নামটা মনে মনে দুবার উচ্চারণ করলেন সোমদত্ত। ৩৫ বছর পর হতে চলা একটা ঘটনার দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল। যমন্তক তাকে ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিয়েছে, কিন্তু ভবিষ্যৎ বদলানোর ক্ষমতা দেয়নি। সোমদত্ত জানেন তাকে মরতে হবে এই ত্রিকালেরই হাতে, কিন্তু তিনি আরো একটি জিনিস জানেন যেটা অন্য কেউ জানে না, স্বয়ং যমন্তকও না। আর সেই কাজের জন্যই তার ঝুমরিকে প্রয়োজন। গ্রামের এই মূর্খ লোকগুলো জানে না কোন মাহেন্দ্রক্ষণে ওই বোবা কালা মেয়েটার গর্ভ সঞ্চার হয়েছে। ওর পেটে যে আছে একমাত্র সেই পারবে ভবিষ্যৎকে বদলাতে। একটা শ্লোক ফুটে উঠল সোমদত্তর ঠোঁটে, নৈনং ছিদ্রান্তি শস্ত্রাণি নৈনং দহতি ভবক। শরীর মরতে পারে, কিন্তু আত্মা নয়। আত্মা অবিনশ্বর। ছজনের দলটি নিঃশব্দে পাহাড় বেয়ে ওপরে উঠছে। ভোরের প্রথম আলো ফোটার আগেই তাদেরকে সেই অপদেবতার ডেরায় পৌঁছতে হবে। কিন্তু ওরা জানে না এই খেলার নিয়ম বড় নির্মম। এই খেলায় শিকারের বেঁচে থাকার অধিকার ততক্ষণই যতক্ষণ পর্যন্ত না শিকারী তার সামনে এসে দাঁড়াচ্ছে। সময় অজ্ঞাত, স্থান অজ্ঞাত। জাগো জিতেন্দ্রিয়, জাগো, চোখ খোলো, সময় এসে গেছে, ওর তোমাকে প্রয়োজন। চোখ মেলে তাকালো ছেলেটি। এক উজ্জ্বল প্রকাশ চোখ ধাঁধিয়ে দেয়। তারই মধ্যে ছেলেটি দেখল তার গুরুকে। স্মিত হাস্যমুখে তাকিয়ে আছেন তার দিকে। সময় এসে গেছে জিতেন্দ্রিয় আত্মপ্রকাশ করার। কিন্তু গুরুদেব, আমার নাম তো ভৈরব। অবাক হলো ছেলেটি। কর্মই মানুষের পরিচয় বহন করে। তুমি তোমার ইন্দ্রিয়কে জয় করতে সক্ষম হয়েছ। আজ থেকে তোমার নাম জিতেন্দ্রিয়। গুরুদেব, আদেশ করুন, কি করতে হবে আমাকে? ওর তোমাকে বড় প্রয়োজন। যাও, তোমার কাজ সম্পূর্ণ করো। একটি দৃশ্য ভেসে উঠল ভৈরবের চোখের সামনে। একদল লোক পাহাড় বেয়ে ওপরে উঠছে। তাদের মধ্যে একটি লোকের দিকে দৃষ্টি আটকে গেল ভৈরবের। এ চেহারা মনের এক কোণায় যেন লুকিয়ে ছিল এতদিন। দৃশ্য পরিবর্তন হলো। একটি লোক, উজ্জ্বল দীপ্তিময় চেহারা, কিন্তু তার সেই দীপ্তির মধ্যে থেকেও যেন একটা অশুভ শক্তি প্রকাশ পাচ্ছে। লোকটির হাতে চকচক করছে একটি আংটি। ভৈরবের বুকের ভিতরটা কেঁপে উঠল। যমন্তকের আংটি। গুরুদেব যেন ভৈরবের মনের কথা বুঝতে পেরে মৃদু হাসলেন। ভয় পেও না, ওই আংটির শক্তি ততখানি যতখানি ওর ধারকের কল্পনা শক্তি। কল্পনা যেখানে সীমিত, সেখানে ওই আংটিও ক্ষমতাহীন। ভৈরব চোখ ফেরালো তার গুরুদেবের দিকে। এই লোকটির ক্ষমতা, প্রজ্ঞা, বিবেচনা শক্তি বারবার তাকে মুগ্ধ করেছে। আজ আর ভৈরব থাকতে পারল না। যে প্রশ্ন তার মনে এতদিন কাঁটার মতো বেঁধেছিল, সেই প্রশ্নটা আজ তার মুখে চলে এলো। আপনি কে?
আপনার পরিচয় কি? গুরুদেব মৃদু হাসলেন, তারপর বললেন, त्वमादिदेवाः पुरुषा पुराणा तमस्य विश्वस्य परं निधानम् वेतासि वेद्यं च परं च धाम त्वया ततं विश्वमनन्तरूपा। আমি আরম্ভ, আমি সমাপ্তি, আমি অনাদি, আমি অনন্ত, আমি অবিনশ্বর, আমি যমন্তক, আমি বিষ্ণু। সন 1985, উত্তরের পাহাড়, বরন্তি, পুরুলিয়া। সর্দার, কেমন একটা বাজে গন্ধ আসছে না? বাতাসে নাকটা ঘুরিয়ে প্রশ্ন করল বুধিয়া। মংরু নিজেও গন্ধটা পেয়েছিল, কিন্তু তার মন এত রকম চিন্তায় ভরেছিল যে সে ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি। এখন বুধিয়ার কথা শুনে সে সজাগ হয়ে উঠল। সত্যি গন্ধটা বড্ড বেড়ে গেছে। প্রতি পদক্ষেপের সাথে যেন সে গন্ধ আরো তীব্র হয়ে নাকে ঝাপটা মারছে। মনে হচ্ছে কোনো বড় জন্তু মরেছে। পেছন থেকে কথাগুলো বলল আরেকটি লোক। মংরু হাসুয়াটা বাগিয়ে ধরল দুহাতে। সাবধানের মান নেই, মরা জানোয়ারের মাংস খাওয়ার জন্য অন্য কোনো বড় জন্তু এসে লুকিয়ে থাকতে পারে। বেশিক্ষণ আর তাদেরকে অপেক্ষা করতে হলো না। একটা বাঘ ঘুরতেই সামনে একটা সমতল চত্বর মতো পড়ল, আর সেখানেই একটা বড় গাছের তলায় চোখ পড়তেই পুরো দলটা একসাথে থমকে দাঁড়িয়ে পড়ল। একটা নয়, তিনটে মৃতদেহ, তিনটি মেয়ে। তাদের শরীরে পচন ধরেছে। কোনো বুনো জন্তু এসে অর্ধেকখানা শরীর খেয়ে গেছে। মাছি ভন ভন করছে বাকিটা অংশে। একটা তীব্র বিদ্বেষে নিজের মুখটা ঘুরিয়ে নিল বুধিয়া। যমুনা, মারে আমার! একটা আর্ত চিৎকার করে দলের একটা লোক ঝাঁপিয়ে পড়ল শরীরগুলোর ওপর। ওটা সেই মেয়েটা যে প্রথম চুরি গিয়েছিল গ্রাম থেকে। তার শরীর আজ প্রায় কিছুই অবশিষ্ট নেই, কিন্তু পরনের কাপড় জানান দিচ্ছে তার পরিচয়। অসম্ভব মনে হলেও মনের কোনো এক কোণায় একটা সামান্য আশা অবশিষ্ট ছিল যে হয়তো মেয়েগুলো বেঁচে আছে, হয়তো তাদেরকে উদ্ধার করা যাবে। কিন্তু একটি দৃশ্য সবার মন থেকে সমস্ত আশা কেড়ে নিল। দলের একটি লোকও লক্ষ্য করল না যে একজোড়া চোখ তখন দূর থেকে তাদের প্রতি পদক্ষেপের ওপর নজর রাখছে। এবার লোকগুলোকে হাতের নাগালে পেয়ে তার চোখে এক ভয়ানক জিঘাংসা ফুটে উঠল। তার হাতে ধরা একটা বুনো পাখি। অস্ফুট স্বরে মন্ত্রোচ্চারণ করে সে পাখিটার গলা চেপে ধরল নিজের বাম হাতে। এক মুহূর্ত ছটফট করে স্থির হয়ে গেল পাখিটার দেহ। এবার ডান হাতে পাখিটাকে চেপে ধরা মাত্র দপ করে আগুন জ্বলে উঠল সেই দেহে। পূর্ণাহুতি প্রদান মাত্র সমস্ত পাহাড় থর থর করে কেঁপে উঠল। পৃথিবীর অতল নরকের আগুন থেকে জন্ম নিল এক ভয়ঙ্কর বেতাল, আর প্রবেশ করল গাছের তলায় পড়ে থাকা কালীর দেহে। মংরু বুধিয়া সমেত সারা দলটা টাল সামলাতে না পেরে পড়ে গেল মাটিতে। আর তারপর চরম আতঙ্কের সাথে তারা দেখল কালীর মৃতদেহটা উঠে বসেছে। যমুনার বাপ সব থেকে কাছে ছিল। সে কিছু বুঝে ওঠার আগেই একটা হাত অসামান্য গতিতে তার চুলের গোছা চেপে ধরল। সে দেখতে পেল একটা লকলকে জিভ আর এক সারি ক্ষুরুধার দাঁত। সে মুখ যমুনার বাপের কানের কাছে গিয়ে কিছু একটা শুকলো, আর তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই জিভটা এক কানের ভেতর দিয়ে প্রবেশ করে অন্য কান দিয়ে বাইরে বেরিয়ে এলো। আক করে একটা শব্দ করে লুটিয়ে পড়ল দেহটা। কালী মুখ ঘুরিয়ে তাকালো দলের বাকি লোকগুলোর দিকে। তার দুহাত লম্বা জিভ
তখন মাটিতে লুটোচ্ছে। সেই জিভ দিয়ে ঝরে পড়ছে লালা আর রক্ত। মংরু বিদ্যুৎ গতিতে তার হাতে ধরা হাসুয়াটা ছুঁড়ে মারল কালীকে লক্ষ্য করে। কালীর হাত তখনও ধরেছিল যমুনার বাপের চুলের গোছাটা। মংরুর হাসুয়া অব্যর্থভাবে গিয়ে আঘাত করল সেই হাতে, আর হাতটা শরীর থেকে কেটে আলাদা হয়ে পড়ল মাটিতে। আর তারপর একটা সরীসৃপের মতো সেই কাটা হাতটা এঁকে বেঁকে ছুটে এলো দলটার দিকে। দলের লোকেরা চরম আতঙ্কে দিশেহারা হয়ে যে যেদিকে পারল ছুট লাগালো সেই অন্ধকারের রাতে। কালী টলমল পায়ে উঠে দাঁড়ালো। মংরুকে সে নিজের হাতে মারবে, বাকিদের জন্য তার নিজের হাতই যথেষ্ট। একটা বড় পাথরের চায়ের পিছনে লুকিয়ে ছিল একটা লোক। হঠাৎ সে বুঝতে পারল তার মুখে কিছু একটা এসে পড়ছে টপ টপ করে। গালে হাত দিতেই একটা চটচটে তরল পদার্থ তার হাতে এসে লাগলো। হাতটা নাকের কাছে নিয়ে আসতেই একটা বিশ্রী গন্ধে গাটা গুলিয়ে উঠল লোকটার। নিজের থেকেই লোকটার চোখ ওপরে চলে গেল। একটা কাটা হাত তার মাথার ঠিক ওপরে শূন্যে ভেসে আছে, আর সেই হাত বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে পুঁজ। লোকটা পালানোর আগেই তীব্র গতিতে হাতের আঙুলগুলো নেমে এলো লোকটার চোখের দিকে। একটা নিদারুণ আর্তচিৎকার রাতের নিস্তব্ধতাকে খান খান করে দিল। তৃতীয় লোকটি ছুটতে ছুটতে হঠাৎ একটা পাথরে ধাক্কা খেয়ে আছড়ে পড়ল মাটিতে। উঠে আবার ছুটতে যাবে এমন সময় সে বুঝতে পারল তার একটা পা কেউ চেপে ধরেছে। একটা হাত ধীরে ধীরে তার পা বেয়ে ওপরের দিকে উঠছে। পিঠের কাছে এসে হাতটা এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো, আর তারপর 5টা নখ সজোরে বিঁধে গেল পিঠের মাংসে। সে হাত চামড়া মাংস ছিঁড়ে ভেতরে ঢুকে চেপে ধরল লোকটার শির দ্বারা, আর তারপর এক হ্যাচকা টান মেরে বাইরে টেনে বের করে আনলো সেটাকে। চতুর্থ লোকটি একটু দূরেই স্থানুর মতো দাঁড়িয়েছিল। তার চোখের সামনে ঘটে চলা এই ঘটনা দেখে সে যেন হুঁশ জ্ঞান সব হারিয়ে ফেলেছিল। এখন নিজের ভাইকে মরতে দেখে তার মাথায় যেন খুন চেপে গেল। হাতের কাটাইটা বাগিয়ে ধরে সে ঝাঁপিয়ে পড়ল কাটা হাতটার উপর। কিন্তু আঘাত করার আগেই তার কাটারি সমেত হাতখানা যেন চেপে ধরল কেউ। হাতের কাটাইটা নিজের থেকে নিজের দিকে ঘুরে গেল, কপালটা এসে ঠেকলো কাটারির ফলায়, আর তারপর মাথার পিছনে একটা তীব্র আঘাত হলো। যেমন করে মাখনের ভেতর দিয়ে ছুরি চলে, সেরকম কাটারিটা মসৃণভাবে বেরিয়ে গেল মাথা ভেদ করে। কপাল বরাবর 2 টুকরো হয়ে আলাদা হয়ে গেল মাথাটা। বুধিয়া একটা গাছের আড়ালে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছিল। এখনো অবধি 3টে চিৎকার সে শুনতে পেয়েছে। তার মানে দলের 4 জন লোক শেষ। এবার কার পালা? হঠাৎ ওর চোখ পড়ল একটু দূরে 2টো চোখ ওর দিকেই তাকিয়ে আছে। বুকের ভেতরটা ধরাস করে উঠল। কালী নয় তো? কিন্তু অন্ধকারে চোখ একটু সয়ে যেতেই সে দেখতে পেল না, কালী নয়, বরং একটা 10 বছরের বাচ্চা ছেলে, অচেনা। ভালো করে দেখার জন্য 2 পা এগিয়ে যেতেই ও সারা শরীর যেন অবশ হয়ে পড়ল। বুধিয়া বুঝতে পারল ও নড়তে পারছে না। কি তীব্র সম্মোহনী দৃষ্টি ওই চোখ দুটোতে। সরসর করে একটা আওয়াজ ভেসে এলো ছেলেটার পাশ থেকে। একটা কাটা হাত আঙুলে ভর দিয়ে ছুটে আসছে ওর দিকে। ছেলেটা নিজের মুখটা হা করল, নিজের থেকে বুধিয়ার মুখটাও হা হয়ে গেল। কাটা হাতটা এগিয়ে এসে চেপে ধরল বুধিয়ার জিভটা।
তারপর একটা নিদারুণ টান পড়ল তাতে। এবার আর কোনো চিৎকারের আওয়াজ ভেসে এলো না। সন 2020, ত্রিকালের গুহা। যজ্ঞের সামগ্রীকে চরম আক্রোশে লাথি মেরে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো ত্রিকাল। ক্রমাগত প্রচেষ্টা করেও সে ওই আত্মাকে কিছুতেই বশে আনতে পারছে না। ঘরের এক কোণে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে রুদ্র। ত্রিকালের ক্রোধ সে একবার দেখেছে, আর দেখতে চায় না। হঠাৎ ত্রিকালের নজর পড়ল রুদ্রর দিকে। গম্ভীর স্বরে সে বলল, এদিকে আয়। রুদ্র সামনে এগিয়ে যেতে ত্রিকাল তার মাথা থেকে এক খাবলা চুল টান মেরে ছিঁড়ে আনলো, আর তারপর ছুঁড়ে দিল যজ্ঞের আগুনে। আগুনের লেলিহান শিখা ঘরের ছাদ অবধি পৌঁছে গেল। ত্রিকাল সে আগুনের দিকে ভ্রু কুঞ্চিত করে তাকিয়ে থাকলো। তারপর একটা ভয়ানক হাসি হেসে উঠল। এই ব্যাপার, এই জন্য তুই আমাকে ধরা দিচ্ছিস না? বেশ, আমিও দেখব কতক্ষণ তুই তোর জ্বালাকে সহ্য করিস। একবার শুধু তোর হাতে রক্ত লাগুক। রুদ্র ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, কি দেখলেন গুরুদেব? দেখলাম না, শিখলাম। অপাপবিদ্ধ আত্মাকে বশে আনা যায় না। আত্মাকে নিয়ন্ত্রণ করতে গেলে তাকে দিয়ে পাপ কাজ করানো আবশ্যক। কাল ভৈরবীর পুজোর আয়োজন কর। আমিও দেখতে চাই সে কতক্ষণ নিজেকে সামলাতে পারে। ত্রিকাল পুজো শুরু করা মাত্র সেই আত্মার মনে হলো তাকে যেন কেউ নরকের আগুনে নিক্ষেপ করেছে। কোনো নিষ্পাপ মানুষের রক্ত ছাড়া এ আগুন নিভবে না। যন্ত্রণায় ছটফট করতে করতে সে দেখল একটি লোক এগিয়ে আসছে সামনে থেকে, কাঁধে একটা বড় কাপড়ের ব্যাগ। লোকটা অন্ধকারে কোনো রকমে রাস্তা হাতড়াতে হাতড়াতে এগোচ্ছে। হঠাৎ হোঁচট খেয়ে পড়তে পড়তে লোকটা বেঁচে গেল। কাঁধের ব্যাগটা ঝুলে পড়ল এক পাশে। ভিতর থেকে ভেসে এলো একটা শিশুর কান্না। সেই আত্মা প্রাণপণ চেষ্টা করলো নিজেকে সামলে রাখার, কিন্তু ত্রিকালের শক্তি বড় কম নয়। লোকটা এবার বাচ্চাটাকে রাস্তার পাশে শুইয়ে রেখে ফেরার উপক্রম করছে। নিজের অজান্তেই সেই আত্মা পথ রোধ করে দাঁড়ালো লোকটার। ত্রিকাল চরম আনন্দে বুক ফাটা হাসি হেসে উঠল। আসল কাজ হয়ে গেছে। এবার শুধু প্রয়োজন একজন ধাত্রী। ত্রিকাল জানে সে কে। ত্রিকাল জানে কাল কে আসবে তার কাছে ছুটে। ভবিষ্যৎকে বদলানো যায় না, তাকে আসতেই হবে। অনিমেষ মৃত্যুকে আসতেই হবে। সন 1985, উত্তরের পাহাড়, বরন্তি, পুরুলিয়া। মংরু অন্ধের মতো হোঁচট খেতে খেতে এগোচ্ছিল পাহাড় ধরে। তার হাসুয়াটা সেখানেই গাছের নিচে সে ফেলে এসেছে। সম্পূর্ণ নিরস্ত্র সে। কালই তো দূর, একটা বুনো জন্তু এলেও আত্মরক্ষা করতে পারবে না। এখন তার মনে কোনো সন্দেহ নেই যে ওই বাবা ঠাউরি এর জন্য দায়ী। লোকটাকে সে কেন আগে চিনতে পারল না? নিজের চিন্তায় বিভোর মংরু কিছুক্ষণের জন্য ভুলে গেছিল সে কি অবস্থায় আছে। হঠাৎ একটা অস্পষ্ট আওয়াজ শুনে সে থমকে দাঁড়িয়ে পড়ল। আর তারপর রাতের আবছা আলোয় সে দেখল চেহারাটাকে। কালী ঠিক তার থেকে 2 হাত দূরে দাঁড়িয়ে। এক পা পিছোতে গিয়ে হোঁচট খেয়ে উল্টে পড়ে গেল মংরু। কালী ধীর পায়ে এগিয়ে এলো তার দিকে। তার একটা হাত সামনের দিকে বাড়ানো, অন্য হাতের কাটা প্রান্ত থেকে টপ টপ করে ঝরে পড়ছে পুঁতি গন্ধময় তরল। কালী নিজের জিভটা বের করে নিজের কান অবধি চেটে নিল একবার, তারপর দাঁত বের করে
হেসে উঠল। সে হাসি শুধু দেখা যায়, শোনা যায় না। মংরু মাটি থেকে একটা পাথর তুলে নিয়ে উঠে দাঁড়ালো। মরার আগে সে অন্তত একবার মেরে তারপর মরবে। কিন্তু পাথর ছোড়ার আগেই মংরু অনুভব করলো একটা হাত তার হাতটাকে চেপে ধরেছে। এরপর সেই হাতটা সামনে এগিয়ে এসে মংরুর মুখটা চেপে ধরল। কালী থমকে দাঁড়ালো নিজের জায়গায়। এই তো মংরু এখানেই ছিল, কোথায় অদৃশ্য হয়ে গেল এক মুহূর্তে? ওর মাথাটা বন বন করে চতুর্দিকে ঘুরতে শুরু করলো। মংরু কোথাও নেই। এই যে অসম্ভব, বেতালের চোখকে ফাঁকি দেওয়া, এই যে রক্ত মানুষের পক্ষে অসাধ্য। মংরু শুনতে পেল তার কানের কাছে কেউ ফিসফিস করে বলছে, লোকাও সমস্তাও সুখিনো ভবন্তু। একটি পুরুষ 30-35 বছর বয়স দাঁড়িয়ে আছে মংরুর পিছনে। তার শরীর থেকে বের হওয়া মিষ্টি গন্ধে ভরে যাচ্ছে চারদিক। সব কষ্ট যেন মুছে যাচ্ছে এক নিমেষে। কালী দেখল তার সামনে ধীরে ধীরে ফুটে উঠছে এক আলোর বলয়। সে আলো রূপ নিচ্ছে এক জ্যোতির্ময় পুরুষের। শিকার হাতছাড়া হওয়ার চরম আক্রোশে কালী ঝাঁপিয়ে পড়ল সেই পুরুষটির ওপর। সে আলোর সংস্পর্শে আসা মাত্র পুড়ে ছাই হয়ে গেল কালীর দেহটা। ত্রিকাল চরম বিস্ময়ে দেখল কালীর কাটা হাতটাতে টপ করে আগুন ধরে গেল। কি হচ্ছে বুঝতে না পেরে সে দ্রুত পদে ফিরে চলল তার প্রভু সোমদত্তর কাছে। মংরু অবাক দৃষ্টিতে দেখছিল আগন্তুককে। তার মুখ থেকে কোনো রকমে একটাই প্রশ্ন বেরোলো, কে আপনি? আগন্তুক মৃদু হাসল, তারপর বলল, মনে করবেন আপনার ছেলে এসেছিল আপনার কাছে। ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল আগন্তুকের দেহটা। মংরু নিজের মনে একবার বিড়বিড় করে বলল, আমার ছেলে? আর তখনই বিদ্যুৎ চমকের মতো তার কথাটা মনে পড়ল। সে ঝুমরিকে একা ছেড়ে এসেছে। সোমদত্ত শিকারী বিড়ালের মতো চুপি চুপি এসে দাঁড়ালো মংরুর ঘরের সামনে। এই কাজটা সে নিজের হাতে করবে। ভিতরে ঘুমিয়ে থাকা ঝুমরি ঘুমের মধ্যে অনুভব করল তার পেটের বাচ্চাটা নড়াচড়া শুরু করে দিয়েছে। সবার সামনে কথা বলার ক্ষমতা যার থাকে না, নিজের মনে বোধহয় সবচেয়ে বেশি কথা বলে সে। প্রতিটি ছোঁয়া, প্রতিটি চুম্বন, প্রতিটি আদর যখন ভাষায় প্রকাশ করা হয়ে ওঠে না, তখন মনের মধ্যে তারাই অবিরাম হেসে কেঁদে নিজেদের উপস্থিতি জানান দিয়ে চলে। অপরের সাথে কথা বলতে ভাষার প্রয়োজন হয়, কিন্তু নিজের সাথে কথা বলতে বোধহয় লাগে শুধু একটু কল্পনা। ঝুমরি নিজের সাথে সারাক্ষণ এইভাবেই কথা বলে, আর কেউ তার সে কথা শুনতে পাক বা না পাক। তার সন্তান, তার ঔরস সে কথা ঠিকই শুনতে পায়। ঝুমরির বলা প্রতিটি কথার উত্তরে সে হাত পা ছুঁড়ে বুঝিয়ে দেয় যে সে মায়ের কথা বুঝতে পারছে। যখন মংরু ঝুমরির পাশে বসে তার চুলে হাত বুলিয়ে দেয়, তার ঠোঁটে আলতো ভালোবাসা এঁকে দেয়, তখন বাচ্চাটা হাত পা ছুঁড়ে মহা গোলমাল বাঁধিয়ে বসে। তারও সে আদরের ভাগ চায়। ঝুমরি কিছুতেই তাকে বুঝিয়ে উঠতে পারে না যে সে আদরের ভাগ পেতে তার এখনো ঢের দেরি। ঝুমরি অবুঝ ভাষায় তার গর্ভের সন্তানকে বকা দেয়। মংরু বুঝতে না পেরে অবাক হয়ে তাকিয়ে থাকে। ঝুমরির তখন ভারী মজা লাগে। আজ রাতে হঠাৎ তার বাচ্চাটা নড়াচড়া শুরু করে দেওয়ায় ঝুমরি সেই রকমই তাকে একটা ধমক লাগালো। ঘুমো চুপ করে, তোর বাবা ফিরে আসতে এখনো অনেক দেরি। কিন্তু বাচ্চাটা আর যেন কিছুতেই শান্ত হচ্ছে না। ঝুমরি আধো ঘুম আধো জাগরণে নিজের পেটের ওপর একটা হাত রাখল। মংরুটা মহাপাজি। সকালে বলল যে তাকে ছেড়ে কোথাও যাবে না, আর রাত হতে না হতেই একলা রেখে পালিয়ে গেল। একটা হাত ঝুমরির চুলের মধ্যে ধীরে ধীরে বিলি কেটে দিচ্ছে। ঝুমরির চোখে
ঘুমটা আরো চাকিয়ে বসতে আরম্ভ করলো। ঘুমের মধ্যে ঝুমরি দেখল মংরু তাকে ডাকছে। ঝুমরি, চল আমার সাথে, চল না ঝুমরি। একটা গা হিম করা আতঙ্কে ঝুমরির চোখটা খুলে গেল। মংরু তাকে তো কোনোদিনও ডাকে না। মংরু হাতের ইশারায় তার সাথে কথা বলে। ঝুমরি অনুভব করল যে হাতটা এতক্ষণ তার চুলের মধ্যে বিলি কাটছিল, সেই হাতটা ধীরে ধীরে তার মাথা বেয়ে নিচে নামছে। তার মুখের ওপর 5টা আঙুল চেপে বসছে। মায়ের প্রাণ সবার আগে তার বাচ্চাকে সুরক্ষিত করতে চায়। ঝুমরি 2 হাতে নিজের পেটের বাচ্চাটাকে চেপে ধরল। কি করে বাঁচাবে ও নিজের বাচ্চাকে? আচমকা একটা তীব্র ঝটকার সাথে ঝুমরি বুঝতে পারল হাতটা তার মুখ থেকে সরে গেল। ঘরের বাইরে সোমদত্ত তীব্র যন্ত্রণায় কাঁতরে উঠল। তার হাতটাকে কেউ যেন গরম আগুনে পুড়িয়ে দিয়েছে। ঝুমরি হাঁপাতে হাঁপাতে উঠে বসল বিছানায়। মেয়ে হলেও সেই জঙ্গলে পাহাড়ে লড়াই করে বড় হয়েছে। নিজের জন্য সে ভয় পায় না, কিন্তু তার পেটের বাচ্চাটাকে বাঁচিয়ে রাখার তাগিদ তার মনে ভয়ের জন্ম দিচ্ছে। সে জানে গ্রামের 3টে মেয়ের সাথে কি হয়েছে। পেটটাকে এক হাতে চেপে ধরে অন্ধকারে হাতড়াতে হাতড়াতে সে কোনো রকমে দরজার কাছটাতে এসে দাঁড়ালো। একটা দমকা কান্নার বেগ গলার কাছটাতে এসে জমা হতে লাগলো। মংরু, কোথায় তুই? ওর ঘর থেকে একটু দূরেই বুধিয়াদের বাড়ি। সেদিকে যাওয়ার জন্য 1 পা বাড়াতেই তার বুকের রক্ত ছলাৎ করে উঠল। ঘরের ঠিক বাইরে অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি। তার দৃষ্টি সোজা ঝুমরির দিকে। মংরু দ্রুত গতিতে ছুটছে পাহাড়ের পথ বেয়ে। যেভাবেই হোক তাকে ঝুমরির কাছে পৌঁছতেই হবে। তার মন বলছে বড় ভয়ানক বিপদ নেমে আসছে ঝুমরির ওপর। একটা বাঁক ঘুরতেই থমকে দাঁড়ালো মংরু। ঠিক এইরকম একটা গাছ সে কিছুক্ষণ আগেও পার হয়ে এসেছে না? মংরু বুঝতে পারল কোথাও কিছু একটা গন্ডগোল হচ্ছে। গত আধ ঘন্টা ধরে সে ক্রমাগত হাঁটছে। এতক্ষণে তার পাহাড় বেয়ে নেমে আসা উচিত, কিন্তু এই পাহাড় তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। দিক নির্দেশ করার জন্য মংরু আকাশের দিকে মুখ তুলে তাকালো। আর তারপর চরম বিস্ময়ের সাথে দেখল 1 মুহূর্ত আগের নির্মেঘ আকাশে হঠাৎ অজস্র মেঘের সঞ্চার হয়েছে। আকাশের সব তারা এক এক করে ঢেকে যাচ্ছে সেই মেঘের আড়ালে। রাস্তা খুঁজে বের করার কোনো উপায় নেই। সোমদত্ত মংরুকে মারতে সক্ষম হয়নি, কিন্তু তাকে সে ততক্ষণ এই পাহাড়ে আটকে রাখবে যতক্ষণ না তার উদ্দেশ্য সফল হচ্ছে। ঝুমরি! একটা তীব্র চিৎকার করে মাটিতে বসে পড়ল মংরু। ভৈরবের অন্তরাত্মা অব্দি কেঁদে উঠল সে আওয়াজে। তার প্রবল ইচ্ছে হলো সে আবার ছুটে যায় মংরুর কাছে, কিন্তু সে নিরুপায়। যাত্রীকে তার যাত্রা নিজেই সম্পূর্ণ করতে হয়, এটাই ভবিতব্য। ঝুমরি দ্রুত গতিতে ঘরে ঢুকে দরজায় আগল টেনে দিল। তার বুক তখন হাঁপড়ের মতো উঠছে আর নামছে। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দিচ্ছে যে সামনে বিপদ আরো বেশি। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, যেন একটা হিংস্র সাপট তার শিকারকে চারদিক থেকে ঘুরে ঘুরে দেখছে। যে কোনো মুহূর্তে সে ঝাঁপ মারতে পারে যে কোনো দিক থেকে। ঝুমরির মনে হলো তার খাটের নিচ থেকে যেন একজোড়া চোখ জ্বলন্ত জিঘাংসায় তারই দিকে চেয়ে আছে। ভয়ে ঝুমরি সিটিয়ে গেল দরজার সাথে। আর তার সাথে সাথেই মনে হলো সে চোখ দুটো যেন খাটের নিচ থেকে সরে গিয়ে তার ঠিক পাশে এসে দাঁড়ালো। একটা
উষ্ণ নিঃশ্বাস পড়ল তার কাঁধে। হঠাৎ পায়ের কাছে কিছু একটা স্পর্শ হতেই ঝুমরি প্রায় লাফিয়ে উঠল। একটা গাছের পাতা খোলা জানলা দিয়ে উড়ে এসে পায়ের কাছে পড়েছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে গিয়ে ঝুমরির সারা শরীর ভয়ে কাঠ হয়ে গেল। জানলা খোলা। ঝুমরি কোনো রকমে এগিয়ে এসে জানলাটা বন্ধ করতে গিয়ে দেখল তার পাল্লা দুটো যেন পাথরের মতো শক্ত হয়ে উঠেছে। সেই জানলা বন্ধ হচ্ছে না। জোরে চাপ দিতে গিয়ে ঝুমরি বুঝতে পারল তার শরীরে আর জোর নেই। অতিরিক্ত উত্তেজনায় সারা শরীর ক্লান্ত, বিধ্বস্ত। পেটটা যেন সহস্র গুণ ভারী হয়ে উঠেছে। তাও নিজের সমস্ত শক্তি এক করে সে জানলা বন্ধ করতে গেল। আর তখনই দেখতে পেল একটা হাত জানলাটাকে চেপে ধরেছে। ঝুমরির মুখ থেকে একটা আওয়াজ বের হলো মাত্র, অর্থহীন আওয়াজ। সে হাত তখন খোলা জানলা বেয়ে ঘরের ভিতরে এসে পড়েছে। হাতের অনামিকায় জল করছে একটা আংটি। সেই আংটির দিকে চোখ পড়তেই ঝুমরির সারা শরীর যেন অবশ হয়ে পড়ল। নিজের বাচ্চাটাকে আঁকড়ে ধরতে গিয়ে ঝুমরি বুঝতে পারল তার বাচ্চার শরীরটা নিস্পন্দ হয়ে পড়ছে। জ্ঞান হারানোর ঠিক আগে ঝুমরি দেখতে পেল হাতটা এগিয়ে গিয়ে দরজা খুলে দিচ্ছে। সেই খোলা দরজা দিয়ে ভিতরে প্রবেশ করছে একটা লোক। ঝুমরির সাথে কাটানো প্রতিটা মুহূর্ত এক এক করে চোখের সামনে ভেসে উঠছিল মংরু। ঝুমরিকে বলা তার শেষ কথা, সে কোনোদিনও তাকে ছেড়ে যাবে না। চোখের জল মুছে উঠে দাঁড়ালো মংরু। তার প্রতিশ্রুতি এত ঠুনকো নয়। একটা দমকা হাওয়ার সাথে একটা পরিচিত গন্ধ ভেসে এলো নাকে, বুনো বকুল ফুলের গন্ধ। মংরু মাঝে মধ্যেই এই পাহাড় থেকে বুনো ফুল তুলে আনতো ঝুমরির জন্য। ঝুমরি কে জানে কি অবস্থায় আছে ঝুমরি। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো মংরুর পুরো শরীরটা সোজা হয়ে গেল। গন্ধ। মংরু জানে এই গাছটা এই পাহাড়ে কোথায় হয়। একবার গাছটা অবধি পৌঁছতে পারলে নতুন উদ্যমে সেই গন্ধটাকে অনুসরণ করতে করতে ছুট লাগালো মংরু। ভৈরব ফিরে তাকালো চমন্তকের মূর্তির দিকে। তার ঠোঁটের কোণে যেন একটা হালকা হাসির আভাস। ঝুমরির দেহটা ঝুলে আছে শূন্যে, তার চেতনা অবলুপ্ত। সামনে বসে গম্ভীর স্বরে মন্ত্রোচ্চারণ করছেন সোমদত্ত। আজ যে কাজ সোমদত্ত করতে যাচ্ছেন তার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছিলেন তিনি। ঝুমরির গর্ভের সন্তান কোনো সাধারণ শিশু নয়, তার পরিণতিও সাধারণ হওয়া উচিত নয়। মন্ত্রোচ্চারণ শেষ করার সাথে সাথেই সোমদত্তর দেহটা ঢলে পড়ল একপাশে, আর তার শরীর থেকে একটা উজ্জ্বল আলোর বলয় বের হয়ে মিশে গেল ঝুমরির গর্ভে। এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে পড়ল বিশ্ব চরাচর। আর তারপরই তুমুল বেগে হাওয়া বইতে শুরু হলো। মহাপ্রলয়ের সূত্রপাত হলো যেন চতুর্দিকে। ধীরে ধীরে সোমদত্ত উঠে বসলেন। তার উদ্দেশ্য সফল হয়েছে। নিজের আত্মার একটি অংশকে তিনি ঝুমরির অজাত সন্তানের মধ্যে প্রতিস্থাপন করতে পেরেছেন। এখন এই শরীরটা নষ্ট হয়ে গেলেও সে বেঁচে থাকবে। অনাদি অনন্তকাল ধরে সে বেঁচে থাকবে, এক নতুন শরীরে, এক নতুন শক্তির সাথে। সোমদত্ত উঠে এসে ঝুমরির পেটের মধ্যে তার হাতটা রাখল। চমন্তকের আংটি ঝিকমিক করে উঠল। ঝুমরির সারা শরীরটা মুচড়ে উঠল একবার। তার সন্তান জন্ম নিচ্ছে সময়ের অনেক আগে। মাথাটা বেরিয়ে আসছে ধীরে ধীরে।
একটা কান্না, সদ্যজাত বাচ্চার কান্না নাকি ঘটতে চলা অমঙ্গলের পূর্বাভাস। ঝুমরি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় অসহায়ভাবে দেখল সোমদত্ত তার বাচ্চাটাকে নিয়ে ফিরে যাচ্ছে যেখান থেকে সে এসেছিল সেখানে। ওর সন্তান আজ অন্যের ভবিষ্যতের আধার। সোমদত্ত একবার তাকালেন ত্রিকালের দিকে। অপেক্ষা, সুদীর্ঘ ৩৫ বছরের অপেক্ষা, এই শরীরটা নষ্ট হওয়ার অপেক্ষা। তারপরেই এই নতুন শরীর পূর্ণভাবে তার হবে। সেই বুনো ফুলের গন্ধ যেন পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে মংরুকে, তার বাড়ির দিকে নয়, অজানা এক গন্তব্যের দিকে। সে গন্ধ এবার এসে থেমেছে উত্তরের জঙ্গলে। মংরু নিষ্পলক চোখে দেখল গাছের তলায় পড়ে থাকা শরীরটাকে। ভোরের প্রথম আলোর সাথে অপদেবতা বিদায় নিয়েছে, কিন্তু সাথে নিয়ে গেছে এমন এক সম্পদ যার অভাব কোনোদিনও পূর্ণ হওয়ার নয়। ঝুমরির শরীরটা ধীরে ধীরে নিস্পন্দ হয়ে পড়ছে। প্রতি মুহূর্তের সাথে চোখের দৃষ্টি নিভে আসছে একটু একটু করে। মংরু ঝুমরির হাতটা নিজের হাতে চেপে ধরল। তার যতটুকু ক্ষমতা আছে সব দিয়ে সে আটকে রাখবে ওকে। মংরু জানে এই চেষ্টা বৃথা, তবুও সে হাল ছাড়বে না। ঝুমরির ঠোঁট দুটো কেঁপে উঠল একবার। অতি কষ্টে নিজের শেষ প্রাণ শক্তিটুকু উজাড় করে একটা আওয়াজ বের হলো মুখ দিয়ে। তারপর এলিয়ে পড়ল ঝুমরির দেহটা। মংরু উপরে আকাশের দিকে তাকালো একবার। সে দৃষ্টিতে অভিযোগ নেই, প্রশ্ন নেই, হতাশাও নেই। সে দৃষ্টি শূন্য। ঝুমরির না বলা কথার মতো মংরুর দৃষ্টিও যেন ভাষা হারিয়ে ফেলেছে। ওপরে, অনেক ওপরে যমন্তকের সিংহাসন যেন সেই দৃষ্টির সামনে টলমল করে উঠল। একটা জলের ফোঁটা এসে পড়ল মংরুর মুখে, তারপর আরেকটা। বৃষ্টি নামছে। মংরু কাঁদতে না পারলেও অন্য একজন আজ কাঁদছে। ভৈরব সজল চোখে যমন্তকের বিগ্রহের দিকে মিনতির দৃষ্টিতে তাকালো একবার। প্রথমবার সে তার গুরুদেবের কাছে কিছু চেয়েছে। একটা উজ্জ্বল আলোর প্রকাশ সেই বিগ্রহ থেকে বের হয়ে ধীরে ধীরে নেমে এলো এই পৃথিবী নামক ছোট্ট একটা গ্রহের ততোধিক ছোট্ট একটা স্থানে। ঈশ্বর আজ মানুষের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছেন। মংরুর মনে হলো তার হাতের মুঠোয় ধরে থাকা ঝুমরির হাতটা যেন নড়ে উঠল একবার। মংরু ভিখারির মতো চাইল ঝুমরির মুখের দিকে। সে চেহারা নিস্পন্দ, প্রাণহীন। মংরু মুখ ফিরিয়ে নিতে যাবে এমন সময় তার চোখে পড়ল ঝুমরির নিচের ঠোঁটটার দিকে। সে ঠোঁট ধীরে ধীরে উল্টে আসছে, ঠিক যেমনটা তার ঘুমানোর সময় হয়। নিঃশ্বাস পড়ছে ধীরে ধীরে, কিন্তু পড়ছে। মংরু একটা অস্ফুট চিৎকার করে দাঁড়িয়ে পড়ল। ঝুমরি বেঁচে আছে। ধীরে ধীরে চোখ মেলে তাকালো ঝুমরি। সে দৃষ্টি যেন এই পৃথিবীকে নতুন করে দেখছে, যেন মাঝখানে কয়েকটা জন্ম কেটে গেছে এরই মধ্যে। ঝুমরির চোখ পড়ল মংরুর ওপর। প্রথমে একটা অচেনা ভয়, তারপর একটা পরিচিতির স্বস্তি ফুটে উঠল সেই মুখে। কিন্তু সেই স্বস্তি এক মুহূর্তের। পরক্ষণে যেন তীব্র যন্ত্রণায় ঝুমরির শরীরটা কেঁপে উঠল। নিজের পেটে হাত দিয়ে ছটফট করতে লাগলো ঝুমরি। মংরু বিস্মিত হয়ে দেখল ঝুমরির শরীরের ভিতর থেকে আর একটা শরীর বের হয়ে আসছে। তার দ্বিতীয় সন্তান জন্ম নিচ্ছে। পুরো শরীরটা বেরিয়ে আসার সাথে সাথেই একটা তীব্র আলোর ঝলকানিতে মংরু এক মুহূর্তের জন্য অন্ধ হয়ে গেল। আজ একটা পাথরের ঘর, জানলাবিহীন।
এক ঝলক দেখলে মনে হয় যেন কারাগার। এই ঘরের মেঝের উপর ধ্যানে বসে আছে একটি পুরুষ। বিগত ৩৫ বছর ধরে সোমদত্ত একে লুকিয়ে রেখেছেন সবার চোখের আড়ালে। নিজের সমস্ত ক্ষমতা, সমস্ত বিদ্যা শিখিয়েছেন একে একে। পুরুষটির কাছে সোমদত্তই তার পিতা, তার শিক্ষক। আজ সকাল থেকেই লোকটির মনে হচ্ছে যে কোথায় কিছু একটা সমস্যা হচ্ছে। বারবার নিজের পিতাকে আহ্বান করার চেষ্টা করেও সে সফল হয়নি। এরকম আগে কখনো হয়নি। উত্তেজিতভাবে নিজের জায়গা ছেড়ে উঠে লোকটি এগিয়ে যায় দরজার দিকে। এখন মাত্র একটাই পথ খোলা আছে তার সামনে। সোমদত্ত 2 দিন আগে একটা ছোট কাঠের বাক্স রাখতে দিয়েছিলেন ওকে। বলেছিলেন কোনো সমস্যা হলে বাক্সটা খুলে দেখতে। পুরুষটি দ্রুত পায়ে এগিয়ে বাক্সটি হাতে তুলে নিল। তারপর বাক্সটার তালা খুলতেই ওর চোখ পড়ল ভিতরে রাখা জিনিসটার ওপর। একটা আংটি, তার পিতার আংটি। লোকটি আংটিটা হাতে তুলে নিল, আর তারপর সেটা আঙুলে পড়তেই যেন ওর পায়ের তলার মাটি কেঁপে উঠল। চোখের সামনে ভেসে উঠল একটার পর একটা দৃশ্য। একজন পুরুষ, একজন মহিলা এবং এক অন্ধকার জঙ্গল। মহিলাটি জন্ম দিচ্ছে একটি শিশুকে, আর সেই মহিলাটির সামনে দাঁড়িয়ে আছে তার পিতা সোমদত্ত। ভয়ে আংটিটা খোলার চেষ্টা করলো লোকটি, কিন্তু সেই আংটি তখন তার আঙুলে চেপে বসেছে। আগুনের মতো গরম আংটি, চামড়া মাংস পুড়িয়ে ধীরে ধীরে চেপে বসছে হাড়ের ওপর। লোকটি বুঝতে পারে তার নিজের আত্মা সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বদলে ভিতর থেকে জেগে উঠছে অন্য আরেকটি আত্মা। সে বদলে যাচ্ছে। অসহ্য যন্ত্রণায় মাটির ওপর লুটিয়ে পড়ে লোকটি। তার স্থানে ধীরে ধীরে মাথা তুলে দাঁড়ায় এমন একজন যে সুদীর্ঘ ৩৫ বছর ধরে এই সময়ের প্রতীক্ষাতেই ছিল। শরীর বদলেছে শুধু তার, পুনর্জন্ম হয়েছে সোমদত্তর। নিজের নতুন শরীরটাকে একবার ঘুরে ঘুরে দেখল সোমদত্ত। অর্ধেক কাজ সম্পূর্ণ হয়েছে, এখনো অর্ধেক কাজ বাকি। এই বাকি কাজের জন্য তার দরকার এমন কাউকে যে মানুষের মনকে পড়তে পারে। সোমদত্ত জানে সে কে, হারু। একটি পরিত্যক্ত গুহার মধ্যে সোমদত্ত যমন্তকের বিগ্রহের সামনে সাধনায় রত। দুর্বোধ্য ভাষায় কি সব মন্ত্র পড়ে চলেছে সে। মন্ত্রপাঠ শেষ হলে সে একটা বিশাল বড় ছুরি তুলে নিল সামনে থেকে, আর তারপর সেই ছুরি দিয়ে নিজের হাতের কবজিতে জোরে আঘাত করল। ফিনকি দিয়ে রক্ত ছুটে ভিজিয়ে দিল বিগ্রহের পা, আর হাতটা পায়ে আলাদা হয়ে ঝুলে পড়ল এক পাশে। সোমদত্ত ভ্রুক্ষেপ মাত্র না করে অমোঘ কণ্ঠে বলে উঠল, স্বীকার কর, স্বীকার কর আমার আহুতি, প্রদান কর আমাকে তোর শক্তির অংশ, স্বীকার কর। এরপর যা হলো তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। সোমদত্তর হাত তার নিজের জায়গায় নিজের থেকেই জোড়া লেগে গেল। ক্ষতস্থান ভরাট হয়ে মিলিয়ে গেল সামান্য দাগটুকু। চতুর্দিকে নেমে এলো ভয়ানক নিস্তব্ধতা। বাতাসও যেন ভয় পাচ্ছে বইতে। সোমদত্ত এবার সামনে তাকালো। সেখানে একটি পাত্রের মধ্যে কোন এক অজানা তরলে ডুবে আছে একটা বস্তু। প্রথম দর্শনে বস্তুটিকে একটা দগ্ধ অস্থির টুকরো বলে মনে হয়। সেদিকে তাকিয়েও বলে উঠল, তোকে ফিরতে হবে, এত সহজে তোর মুক্তি সম্ভব নয়, ফিরতে হবে তোকে। পাত্রের মধ্যে রাখা বস্তুটিতে তখন মৃদু কম্পনের সৃষ্টি হয়েছে। সে কম্পন ধীরে ধীরে বাড়ছে। এবার বাইরের জগতেও যেন সেই কম্পন ছড়িয়ে পড়ল। গাছগুলো সবেগে দুলতে শুরু করেছে। বুনো জন্তুরা কোনো এক আসন্ন প্রলয়ের ভয়ে
কুকড়ে উঠেছে। ধীরে ধীরে কম্পন থেমে গেলে চতুর্দিকে এক ভয়াবহ থমথমে নিস্তব্ধতা নেমে এলো। তারপর সোমদত্ত দেখল তার ঠিক সামনে পুঞ্জীভূত হচ্ছে একটা কালো ছায়া। সেই ছায়া রূপ নিচ্ছে এক কিশোরের। হারু জেগে উঠেছে। এক গগন বিদারী গর্জনের সাথে সমগ্র স্থানটা থরথর করে কেঁপে উঠল। আর হারু তীব্র গতিতে ভেসে এসে সামনে এসে দাঁড়ালো সোমদত্ত। তার আত্মার প্রতিটি কণা তখন নিদারুণ রাগে কাঁপছে। সোমদত্ত অনুভব করল হারু তার চোখের দিকে এক দৃষ্টে চেয়ে আছে। অসম্ভব সম্মোহিনী শক্তি সেই দৃষ্টিতে, যেন সমস্ত শরীর নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হারু নিজের মাথাটা একদিকে হেলালো। নিজের থেকে সোমদত্তের মাথাও সেদিকে হেলে পড়ল। একটা তীব্র জিঘাংসার সাথে দুটো তীক্ষ্ণ সদন্ত লম্বা হয়ে বেরিয়ে এলো হারুর মুখের দুপাশ থেকে। সেই দাঁত কাল হয়ে নেমে এলো সোমদত্তর গলা লক্ষ্য করে। একটা তীব্র যন্ত্রণার সাথে ছিটকে হারুর শরীরটা দূরে গিয়ে পড়ল। সোমদত্তের মাথা তখনও একদিকে হেলানো, কিন্তু সেই অবস্থাতেই তার মুখে ফুটে উঠেছে এক পৈশাচিক হাসি। ধীরে ধীরে সে মাথা সোজা হয়ে এলো। হারু চরম বিস্ময়ের সাথে উপলব্ধি করল সে সোমদত্তকে সম্মোহিত করতে পারেনি। সোমদত্ত ধীর পায়ে এগিয়ে এলো হারুর দিকে, আর তারপর নিজের বাম হাতটা সামনে তুলে ধরল। সে হাতের অনামিকায় ঝিকমিক করছে একটা আংটি। হারুর মনে হলো তার সম্পূর্ণ শরীরটা যেন একটা সাপ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। সে প্রতিরোধ করতে পারছে না। হারু পূর্ণ দৃষ্টি মেলে তাকালো সোমদত্তর দিকে। অন্যের মনকে পড়ার ক্ষমতা তার এখনো লুপ্ত হয়নি। সোমদত্তর মনে কি চলছে তা বুঝতে পেরে শিউরে উঠল হারু। সোমদত্ত মানুষের মন, বিবেচনা শক্তি, চেতনাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যমন্তকের আংটি তাকে পঞ্চ ইন্দ্রিয়কে করায়ত্ত করার ক্ষমতা দিয়েছে, কিন্তু মানুষের চেতনাকে বশীভূত করার ক্ষমতা এই আংটির নেই। এই জন্য সোমদত্তর প্রয়োজন এমন একজনকে যে মানুষের মন পড়তে পারে। হারু বুঝতে পারল কেন তাকে জাগিয়ে তোলা হয়েছে। সোমদত্ত ঈশ্বরের স্থান অধিকার করার চেষ্টা করছে। যমন্তকের আংটির বন্ধন ক্রমশ ফাঁস হয়ে বসছে হারুর আত্মার ওপর। তার সমস্ত শক্তি যেন শুষে নিচ্ছে এই আংটি। হারু বুঝতে পারে সোমদত্তের মন ধীরে ধীরে অস্পষ্ট হয়ে উঠছে ওর কাছে। শরীরের প্রতিটি কণা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে মিলিয়ে যেতে চাইছে। এমন সময় একটা প্রবল ভূমিকম্প যেন নাড়িয়ে দিল চতুর্দিককে। সোমদত্ত ছিটকে পড়ল দূরে, আর তারপর চরম বিস্ময়ের সাথে দেখল যমন্তকের বিগ্রহ ঠিক মাঝ বরাবর দুভাগ হয়ে গেছে। একটা তীব্র আলোর ছটা বেরিয়ে আসছে সেই মূর্তি থেকে। ধীরে ধীরে সেই জ্যোতি একত্রিত হচ্ছে, রূপ নিচ্ছে একটা পুরুষের। সোমদত্ত কোনো ক্রমে উঠে দাঁড়ালো নিজের পায়ে। তারপর কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, কে? উত্তর এলো একটা শব্দে, ভৈরব। হে কি করে সম্ভব? সে নিজের হাতে তার আত্মার অংশ ঝুমরির গর্ভের সন্তানের মধ্যে স্থাপন করেছে। সে ভুল মানুষকে কি করে বেছে নিল? চরম হতাশায় মাটিতে আছড়ে পড়ল সোমদত্ত। আর তারপর ভৈরবের মুখের দিকে তাকাতেই তার সমস্ত ঘটনা জলের মতো স্পষ্ট হয়ে গেল। যমন্তক তার সাথে প্রতারণা করেছেন। এই আংটি তাকে ভুল পথে চালনা করেছে। ভৈরব যেন সোমদত্তের মনের কথা বুঝতে পেরে বলে উঠল, এই আংটির ক্ষমতা ততখানি যতখানি এই ধারকের কল্পনা শক্তি। যা তোমার কল্পনার অতীত ছিল তা এই আংটিরও ক্ষমতার ঊর্ধ্বে।
সোমদত্ত নিজের হাতের দিকে তাকালো একবার। যমন্তকের আংটি এখনো তার কাছে আছে। সে ভুল শরীর বেছে নিতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সে এত সহজে হার মানবে। চরম আক্রোশে সোমদত্ত ঝাঁপিয়ে পড়ল ভৈরবের ওপর, আর তার হাতটা ভৈরবের দেহ স্পর্শ করা মাত্র যেন একসাথে সহস্র সূর্য জ্বলে উঠল। সেই চোখ ধাঁধানো আলোয় সোমদত্ত দেখল যমন্তকের আংটি চূর্ণ বিচূর্ণ হয়ে ঝরে পড়ল মাটিতে, আর একটা দমকা হাওয়ার সাথে সেই ধুলো উড়ে গিয়ে মিশে গেল যমন্তকের বিগ্রহে। আংটি ফিরে গেল তার প্রকৃত স্বামীর কাছে। ভৈরবের দেহটা অদৃশ্য হয়ে মিলিয়ে গেল। বিধ্বস্ত পরাজিত সোমদত্ত বসে পড়ল মাটিতে। আর তারপর একটা অমানসিক গর্জন শুনে সামনে তাকিয়ে দেখল হারু উঠে দাঁড়িয়েছে। যে অসীম শক্তিকে সে নিজের করায়ত্ত করার চেষ্টা করেছিল, সেই শক্তি এগিয়ে আসছে তার দিকে ধ্বংসের রূপ নিয়ে। এবার আর সম্মোহনের অভিনয় করার সুযোগ পেল না সোমদত্ত। ভৈরব হাত জোর করে যমন্তকের মূর্তির কাছে প্রার্থনা জানালো, এবার ওকে মুক্তি দিন গুরুদেব। যমন্তকের মূর্তি যেন অভয়ের স্বরে ভৈরবের কানের কাছে এসে বলল, তথাস্তু। পূর্বে, বহু যুগ পূর্বে, এই বাংলার এক অখ্যাত গ্রামের সর্দারের বাড়িতে তার একমাত্র ছেলের নামকরণ হচ্ছে। মৌরু ছেলের বুকে হাত রেখে মৃদু স্বরে উচ্চারণ করল, ভৈরব। ঝুমরির মুখ হাসিতে ভরে উঠল। তার এই নাম পছন্দ হয়েছে। শুনছিলেন যমন্তক, রচনা সন্দীপ রায়, গল্প পাঠে সুজয়, অন্যান্য চরিত্রে জয়দীপ দত্ত, অর্ণব মুখার্জি, নবনীতা, শুভঙ্কর, ইরাবতী, বুবাই সাহা, মৌমিতা, প্রিয়ঙ্কর ও সৌরভ রায়। সমগ্র পরিকল্পনাটি প্রযোজনা ও পরিচালনায় ট্রাইঅ্যাঙ্গেল প্রোডাকশন।